কাজী যিনি উনি তো ফাইনালের ক্লাসও করেন না? স্যার উনি ফার্স্ট ইয়ারে পড়ে, আর হচ্ছে গিয়ে ওই যে ক্লাস রেকর্ড করে তো উনি, না, না, এই কারণে ঠিক আছে, করুক না হোক আল্লাহ ভরসা। আমার গ্রুপও লিঙ্কটা দিলাম, দেখেন কে কে জয়েন হতে পারে। স্যার সমস্যা নাই স্যার, আমি ইউ আর শেয়ারিং এস্টিমেটেড V1। আচ্ছা, এটা তো শেয়ার দিতে হলে কি করতে হবে? ওই ফাইলটা আবার হোয়াটসঅ্যাপে শেয়ার হয়েছে স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে শেয়ার হয়েছে না? আচ্ছা, তাইলে আপনার আইডিতে বলে এইটা দিতে হবে। একটু পরিচয় দেন। সবার আগে আমি নিজের পরিচয়টা দিই। আমি আসলে এই যে চট্টগ্রাম বারের নবীন আইনজীবী। আপনার 1924 সালের 9 মার্চ এনরোলড হই। বেসিক্যালি এলএলবি স্টুডেন্ট পড়াই আপনার 2022 সাল থেকে। তো ফাইনাল প্রথম পর্ব, বার কাউন্সিলের MCQ, এইগুলোর জন্য প্রতিদিন কোনো না কোনো ক্লাস আইনের স্টুডেন্টদের নিতে হয়। আপনাদের এখন ছোট করে আপনারা একজন একজনে আপনাদের পরিচয়টা দেন, কে কোন ল কলেজে। স্যার আমি অজিত কুমার রায়, সিলেট ল কলেজ। মাশাআল্লাহ। কি না আপনার এক্সাম কি আমি একদম নিউ স্যার। স্যার 25-26 স্যার, আমি একদম নিউ। আচ্ছা, যা হোক, অন্যদের কথা শোনার আগে ওনার সাথে 2 মিনিট একটু কথা বলে নিন। জি স্যার। আপনি এত বেশি ভাগ্যবান এটা বলার বাইরে। কারণ হচ্ছে কলজঙ্গনে পা দেওয়ার সাথে সাথে বা এলএলবি পড়াশোনায় আপনি শুরু করার সাথে সাথে এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারছেন যেখানে কি আমরা রেগুলার কোনো, তাইলে আপনাকে প্রথমে 2টা জিনিস মেনটেন করতে হবে। একটা জিনিস হচ্ছে আপনি ধরে নিবেন যে পক্ষে 2 বছর লাগবে আপনার পরীক্ষা পেতে। এই যে সময় যেটা আছে আপনাদের প্রথম পর্বের সিলেবাসে যে আইনগুলো আছে, এইগুলো কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুসলিম আইন, হিন্দু আইন যদি সিভিল প্র্যাকটিস করতে চান, জি স্যার, তাহলে এই দুটো জিনিস ভালো লাগে। 3 নম্বর হচ্ছে আপনি কখনো যদি হাইকোর্টে প্র্যাকটিস করতে চান, তাইলে সংবিধান নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এই যে পঞ্চম পত্রে যেটা আছে বাংলাদেশের সংবিধান, এরপরে আমেরিকার সংবিধান, ব্রিটিশের সংবিধান, তো এইগুলো আপনি রেগুলার কিছু না কিছু জিনিস রিডিং করে ফেলবেন। মুখস্থ করেন, আপনাকে আমি রিডিং পড়ার কথা বলছি, কারণ রিডিং পড়লে আপনি জিনিসগুলো জানবেন। তারপরে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো একটু একটু রিডিং করে ফেলবেন। ইনশাল্লাহ এটা আপনার জন্য অনেক বড় কাজ দিবে। আর ক্লাস কন্টিনিউ করেন। এই যে বিভিন্ন ক্লাসে আপনি জয়েন হয়েন, আপনাকে আমি অন্য এই যে মাস 2 মাস 3 মাস পর পর কিছু নতুন নতুন টিপস দিব। কিন্তু আপনার জন্য প্রথম টিপস হচ্ছে যে আইনগুলোর কথা বলছি, এই আইনগুলো একটু রিডিং পড়া শুরু করেন। আপনি কি লাগবে দেখিয়ে, হ্যাঁ ওইভাবে রিডিং পড়লে হবে। আর আপনার গুরুত্বপূর্ণ বই, টাকা পয়সা নাই, এটা বড় কোনো ব্যাপার না। আপনি প্যারামাউন্ট ল কিনেও কি করতে পারেন, রিডিং করা শুরু করতে পারেন। এখান থেকে যে নোটগুলো আমরা শেয়ার করতেছি, এই নোটগুলো নিয়েও আপনি রিডিং করা শুরু করে দিতে পারেন। স্যার ঠিক আছে। এরপর আরেকজন বলেন। জি, আমি একটু বয়স্ক মানুষ স্যার, মুখস্থ হয় না। এই তো শেখার নয়, আপনাকে আমি মুখস্থ করার কথা বলি নাই। আমি আপনার সাথে কথা বলে বুঝে গেছি আপনি আমার মতো বয়স্ক বলে শুরু থেকে শুরু করছেন। মানে যখন ভর্তি হয়েছেন তখন থেকে পড়াশোনা শুরু করছেন। কারণ এটা বয়স্করা ছাড়া যারা নবীন আছে, একেবারে রেগুলার স্টুডেন্ট, তাদের আবার তেজ একটু বেশি, তারা মনেও রাখতে পারে, মুখস্থ করতে পারে। সে কারণে পড়াশোনা করতে চাই না, ঝামেলা হতো। কেন তারা যদি আপনার মতো পড়াশোনা করতে চাইতো, এরা অনেক কিছু করতে পারতো। যা হোক, সে কারণে আপনাদেরকে সবাইকে বলা এটা
আপনি প্রথমে রিডিং পড়ার অভ্যাস করেন, দেখবেন যে 2 Sir, মাস thank you, রিডিং sir. করলে, হ্যাঁ 2 মাস রিডিং করলে আর আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ পড়াশোনা এমনি করতে ইচ্ছা হবে। কারণ কালো গাউনের লক্ষ্মী, কালো গাউনের লক্ষ্মী এটা যখন আপনি বুঝে যাবেন তখন আমরা সবাই ওইটার পিছনে দৌড়াতে চেষ্টা করব। ঠিক আছে, আপনি দুজনে পরিচয় দেন, তারপর আমরা ক্লাসে যাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম ওয়ালাইকুম জাহানারা বেগম। আসসালাম। স্যার, আমিও সিলেট ল কলেজ থেকে ল কলেজে ভর্তি হয়েছি। আমার সেশন হচ্ছে 2025-26। আপনি তাইলে নতুন, যাই হোক সমস্যা নেই, এখন দোনোজনের জন্য সেম কথাবার্তা। এইবার এক্সাম দিবেন যে এরকম কেউ আছেন? আমি শ্যামলী রানীতে, সিলেট ল কলেজ, আমার সেশন 24-25। মাশাআল্লাহ, আপনি তাইলে এবার এক্সাম দিবেন না? স্যার, আমি ফারহানা হামিদ, আমি ঢাকা ল কলেজ থেকে পরীক্ষা দিব এবার 23-24 ব্যাচ, এবার পরীক্ষা দিব। ও আচ্ছা, তাইলে আপনাদের কি ওই তিনটা গ্রুপ, এখন তিনটা সেশন, 23-24, 24-25, 25-26? জি স্যার, জি স্যার। ও মাই গড, তাহলে 25-26 কি এখনো ওই জাতীয় ইউনিভার্সিটি থেকে ভর্তি সার্কুলার দেয় নাই, কিন্তু কিছু কিছু কলেজে ভর্তি নিয়ে নিচ্ছে, এই তো? জি স্যার। জি স্যার, বিশেষ করে এই সিলেট ল কলেজে ভর্তি নিয়ে নিছে স্যার, আর অন্যান্য মানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অন্য কিছু নেই। না ঠিক আছে, সবার উদ্দেশ্যে বলা, আসলে এখানে ভর্তিটা কিন্তু এলএলবি তে দুই ভাবে হয়। একটা হচ্ছে কিছু ল কলেজ আছে আপনার সেশন শুরু হওয়ার সাথে সাথে ভর্তি করাই ফেলে, তারা ভর্তি করাই যখন আপনার জাতীয় ইউনিভার্সিটি সার্কুলার দেয় তখন তাদেরকে রেগুলার করেনি। আর কিছু আছে জাতীয় ইউনিভার্সিটি সার্কুলার দিলে তখন থেকেই হয়। এইপর যারা আপনার সার্কুলার দেওয়ার আগে এই যে কলেজের সার্কুলার পেয়ে ভর্তি হয়েছেন তারা আরো ভাগ্যবান। আপনি পড়াশোনার সাথে কাছে চলে গেলেন অন্যদের 6 মাস 1 বছর আগে। যা হোক, আমরা পড়াশোনায় আসি। এই যে একটা জিনিস এখানে ওই শেয়ার করলাম, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, নিষেধাজ্ঞা কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নির্ণয় করা দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই যে প্রশ্ন, এটা আমাদের ল পড়াশোনায় জীবনের শেষ দিন পর্যন্ত লাগবে। আপনার আমি রিটেন পরীক্ষা দিই বার কাউন্সিলের 23 সালের ডিসেম্বরে। 22 সালে যে রিটেন পরীক্ষা হয় সেই রিটেন পরীক্ষার আগের দিন কাকতালীয়ভাবে এলএলবির স্টুডেন্টদেরকে আলোচনা করতে গিয়ে তখন ভাইয়াদের সাথে পড়াশোনা করতেন, এই যে রিটেন দিচ্ছেন এরকম 3 থেকে 4 জন স্টুডেন্টও মোটামুটি গ্রুপ স্টাডির মতো করতো। তো আসলে তাদের পরের দিন পরীক্ষা নিয়ে না, এমনিতে যখন আলোচনা করতেছে এলএলবি ফাইনালের স্টুডেন্টদেরকে নিয়ে, যে তাদের থেকে একজনে জিজ্ঞেস করলো ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি এই ল পড়াশোনায় বা দেওয়ানি কার্যবিধিতে? তখন আমি তাদেরকে বললাম যে দেওয়ানি কার্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে নিষেধাজ্ঞা নিয়ে আলাপ আলোচনা। এই নিষেধাজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা গুরুত্বপূর্ণ বলে 2টা আইনে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা আছে। একটা হচ্ছে আপনার এসআর একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে, আর একটা হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধির আদেশ 39। তাইলে মনে রাখবেন আইনের ক্ষেত্রে যে টপিকস গুলা 2-3 আইনে আলোচনা আছে, আবার ওই আইনের 2-3 জায়গায় আলোচনা আছে, সেই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ বলে ওই জিনিসগুলো 2-3 জায়গায় আলোচনা করছে, যাতে বারবার করলে এগুলো মনে থাকে। এখানে দেখেন আমাদের প্রশ্ন যেটা আছে যে নিষেধাজ্ঞা কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নির্ণয় করে। নিষেধাজ্ঞা কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য? নিষেধাজ্ঞা হচ্ছে ইনজাংশন। নিষেধাজ্ঞাকে ইংরেজিতে কি বলে? ইনজাংশন। হ্যাঁ, সে ইনজাংশন হচ্ছে কি, আমরা নিষেধাজ্ঞা শব্দ থেকে বুঝতে পারি এটাতে বলছে আপনার কিছু নিষেধ করা। এটাতে কি বলছে? কিছু নিষেধ করার কথাবার্তা বলছে।
এটা এমন একটা প্রতিকার, এটা হচ্ছে প্রতিরোধমূলক প্রতিকার। এটা কি? প্রতিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ দেওয়া। তো বেসিক্যালি আমরা যখন করোনা আসলো তখন কি দেখলাম, কারো করোনা হওয়ার আগে টিকা দিয়ে দিছে যাতে করোনা না হয়। তার মানে কোন একটা জিনিস ঘটার পূর্বে ওইটার কি করা, প্রতিরোধের চেষ্টা করা। নিষেধাজ্ঞাটাও হচ্ছে এরকম যে কোনো কিছু একটা জিনিস ঘটতে পারে, তার আগেই সেটা আদালতের মাধ্যমে নিষেধ করে দেওয়া, এটাই হচ্ছে মূলত নিষেধাজ্ঞা। এখন নিষেধাজ্ঞা হচ্ছে কি, একটা বিচারিক আদেশ। এটা কি? বিচারিক আদেশ। সেই আদেশের মাধ্যমে কি করে, এই বিচারিক আদেশের মাধ্যমে আপনার কোনো কাজ করা থেকে বিরত থাকতে বা কোনো নির্দিষ্ট কাজ করতে আদেশ দেয়। কি করে? আপনার কোনো কাজ করা থেকে বিরত থাকতে অথবা কোনো একটা নির্দিষ্ট কাজ করতে আদেশ দেয়। এই যে ধরেন আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী, তার সাথে আপনার সীমানা নিয়ে বিরোধ। এখন দেখা গেল আপনি কি করতেছেন, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন সে ইট বালি সিমেন্ট ইট বালি সিমেন্ট এগুলো নিয়ে আসছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আর এটা কি দেখা যায়, প্রমিসটা কি না, আমি তো দেখতে পাচ্ছি না স্যার। স্যার স্ক্রিনে হয়ে দেখা গেছে। যাচ্ছে না স্যার। স্ক্রিনে হয়ে গেছে না? যাচ্ছি আবার জি স্ক্রিন স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার, বাট ওই যে ফাইলটাকে বেরিয়ে গেছে। নিষেধাজ্ঞা তো একটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওইটা দিচ্ছি আমি আবার। যা হোক আপনারা শুনেন আগে, ওইটার নোট তো গ্রুপে একটু শেয়ার করে দিয়েন, যাদের প্রয়োজন হয় তারা নোটটা নিয়ে নিতে পারবেন। রাহেন সাহেবের সাথে যোগাযোগ করে নোটটা নিয়ে নিন, মোটামুটি পড়া যায়, বুঝাও যায়। ওই নেটওয়ার্কের কারণে আপনার ইয়ে হচ্ছে না। তো যা হোক, যে প্রসঙ্গে নিয়ে আলোচনা করতে চাইছিলাম ওখানে বলতেছে কি, আপনার এই যে আপনার প্রতিবেশী ইট সিমেন্ট বালি এগুলো নিয়ে আসছে কি করার জন্য, আপনার সীমানা দেয়াল দেওয়ার জন্য। এখন কি করছেন আপনি, সীমানা দেয়াল দিতে গিয়ে এখন আপনি তো শঙ্কিত, সে কি করতে পারে, আপনার জায়গায়ও চলে আসতে পারে সীমানা দেয়াল দেওয়ার জন্য। কারণ দেখা যাচ্ছে আপনার সাথে 2 বছর 3 বছর ধরে তাদের এইগুলো নিয়ে বিরোধ। সামাজিক বিচার আচার হলো, এরপরে চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার আচার হলো, তারা কোনো মতেই মানতে চায় না। জায়গা আপনারটার উপর কি করবে, সীমানা দেয়াল দিয়ে দিবে। তারা দাবি করতেছে জায়গা আপনারটা তারা পাবে, আপনার জায়গা থেকে কিছু জায়গা বা আপনাদের জায়গা থেকে কিছু জায়গা তারা পাবে। এখন যখন দেখলেন আপনি এই যে একটু সন্ত্রাসী প্রকৃতির লোক, কথাবার্তা শুনতে চায় না, গায়ের জোরে কাজ করতে চায়, এখন সে যখন এতদিন মাপামাপিতে ছিল, এখন সে সত্যি সত্যি দেয়াল তুলে দেওয়ার জন্য কি করছে, ইট বালি সিমেন্ট এগুলো নিয়ে আসছে। তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি সেই ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবেন, আইনের কাছে আপনাকে যেতে হবে, আর চেয়ারম্যান মেম্বারে আপনার কাজ হবে না। তার চেয়ারম্যান মেম্বারের কাছে আপনার কাজ হবে না, আদালতের কাছে যেতে হবে। এখন আদালতের কাছে গিয়ে আপনি কি চাইবেন, একটা নিষেধাজ্ঞা চাইবেন।
তো এই জিনিসগুলো, এই নিষেধাজ্ঞাটা আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন বা দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর আওতায় দেওয়া হয়। আর এটা নিয়ন্ত্রিত হয় আপনার দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী। আপনার নিষেধাজ্ঞা দেয় সাধারণত সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী, আর এটা নিয়ন্ত্রিত হয় এটা কোন পদ্ধতিতে দিবে এই জিনিসগুলো আলোচনা আছে আপনার দেওয়ানি কার্যবিধি 1908-এ। তাইলে মোটামুটি আমরা সম্পর্কে প্রাইমারি জিনিসটা বুঝলাম। এই নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার, এটা মঞ্জুরের উপায় হচ্ছে দুইটা। এসআর অ্যাক্টের 52 ধারায় বলতেছে নিষেধাজ্ঞা মঞ্জুরের প্রতিকার বা মঞ্জুরের উপায় হচ্ছে দুইটা। সে দুইটা কি? একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুরের উপায়, প্রিভেন্টিভ রিলিফ, এটা যে আদালতে মঞ্জুর করবে সে মঞ্জুরের উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আর একটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। টেম্পোরারি ইনজাংশন বা পিছুয়া ইনজাংশন। এরপর আপনার পরবর্তী সেকশন যেটা আছে 53 ধারায়, ওখানে বলছে কি? ওখানে আপনার হেডলাইনে বলছে টেম্পোরারি ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাটা দিছে ওখানে শুরুতে। এর নিচে যদিও বা হেডলাইনে বলা নেই, এর নিচে সেকশনে যখন বিস্তারিত লেখছে ওখানে অস্থায়ী নিষেধাজ্ঞা লেখার পরে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়েও লিখছে, পারপিচুয়াল ইনজাংশন নিয়েও ওই 53 ধারায় লিখছে। তো আমরা পড়ার সময় মনে রাখবো এটা টেম্পোরারি ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা। আর যখন লিখবো তখন ঠিক কি মনে রাখবো? অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা দোনোটার সংজ্ঞা দিছে 53 নম্বর সেকশনে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি? অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এটি একটি সাময়িক আদেশ। এটি একটি সাময়িক আদেশ যা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকতে পারে। এটা কি? একটা সাময়িক আদেশ যা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকতে পারে, অথবা আদালত যে নির্দিষ্ট সময় উল্লেখ করে দিবে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ থাকবে। এটা একান্তই আদালত ইচ্ছা এবং প্রয়োজন অনুসারে এটা দেওয়া হয়। তাহলে আপনার এটা কোন ধরনের আদেশ? এটা আপনার আদালত এমন ভাবে দেয় মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকতে পারে, অথবা প্রয়োজন অনুসারে আপনার যে সময় পর্যন্ত বলবৎ রাখা প্রয়োজন আদালত সেই সময় পর্যন্ত বলবৎ রাখবে, কার্যকর থাকবে। এরপরে অস্থায়ী নিষেধাজ্ঞার উদ্দেশ্যটা কি? অস্থায়ী নিষেধাজ্ঞার কিছু উদ্দেশ্য আছে। নিষেধাজ্ঞার উদ্দেশ্য অনেকটা, অস্থায়ী নিষেধাজ্ঞার উদ্দেশ্য এটা কমন। মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধীয় বিষয়বস্তু যেটা, মনে রাখবেন, মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধীয় বিষয়বস্তু যেটা, এটা যাতে কোনো স্থানান্তর, রূপান্তর, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, ধ্বংস কোনো কিছু করতে না পারে। এখন মনে করেন একটা সম্পত্তি নিয়ে বিরোধ, আমি কি করতে চাচ্ছি? এই সম্পত্তিটা হস্তান্তর করে ফেলতে চাচ্ছি। এই সম্পত্তি ছিল আমার নামে, আমি করে ফেলতে চাচ্ছি আপনার ভাবির নামে।
অথবা আমার খালাতো ভাইয়ের নামে, আমার জ্যাঠাতো ভাইয়ের নামে এই যে সালাম চলে গেল না, তার সম্পত্তিগুলো অধিকাংশ সম্পত্তি তার নিজের নামে নেই, তার অধিকাংশ লোন তার নিজের নামে নেই, এগুলো হচ্ছে বেশিরভাগই বেনামী। এখন কোনটা তার কোনটা আরেকজনের, এটা আপনি কেমনে ট্রেস করবেন? এইভাবে যাতে স্থানান্তর, হস্তান্তর, পরিবর্তন, পরিবর্তন, সংযোজন, এগুলো করতে না পারে, সে কারণে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে তাকে প্রয়োজন হয়। এরপরে আপনার এটা মঞ্জুর করা হয়, দেওয়ানি আদালত মঞ্জুর করবে, আপনার নিয়ম মেনে চলবে দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশ অনুযায়ী। মনে রাখবেন এছাড়া একটা 3টা বিষয় দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আসলে যদিও বা আইনে বলছে শুধু এই 3টা বিষয় দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্র্যাকটিক্যালি আপনার এছাড়া নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। কিন্তু আমরা পড়ার সময় পড়ব 3টা টপিক দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে একটা হচ্ছে এই অস্থায়ী নিষেধাজ্ঞা। এই অস্থায়ী নিষেধাজ্ঞা কোনটি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। এখানে শুধু সংজ্ঞাটা দিচ্ছি, অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাটা দিচ্ছি। তো এর পরের কথাবার্তা হচ্ছে এটার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে বলছি আপনার এগুলো পরিবর্তন, সংযোজন, বিয়োজন এগুলো করতে না পারা। এটা করা হয় কেন? যে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিটা যেভাবে ছিল সেইভাবে থাকা। অনেক ক্ষেত্রে কি করা হয়, অনেক ক্ষেত্রে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছেন, সরাসরি অস্থায়ী নিষেধাজ্ঞা না দিয়ে বলে স্ট্যাটাস কো দিছে। আপনাদের পরীক্ষায় আসতেও পারে স্ট্যাটাস কো কি। এই স্ট্যাটাস কোর বাংলা অর্থই হচ্ছে আপনার স্থিতিশীলতা বজায় রাখা, যেটা অস্থায়ী নিষেধাজ্ঞার অন্য একটা ভার্সন। সরাসরি অস্থায়ী নিষেধাজ্ঞা না দিয়ে বলে কি আপনার স্থিতিশীলতা বজায় রাখা। তার মানে হচ্ছে বিরোধী পক্ষ, এই যে একটা মোকদ্দমার বাদী বিবাদী, তারা ওই সম্পত্তিতে এট প্রেজেন্ট যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকা। আমাদের মামলাগুলো হয় কি, বেশিরভাগই আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার প্রয়োজন হয়। দেখা গেল এই যে সীমানা দেয়ালের কথা বললাম, এটা একটা ব্যাপার। গ্রামে আপনার পুকুরের জলঘাট যৌথভাবে ব্যবহার করে, হাঁটা চলার রাস্তা যৌথভাবে ব্যবহার করে। এখন কি করে, এক পক্ষ আরেক পক্ষকে এই জলঘাট ব্যবহারে বাধা দেয়, হাঁটা চলার রাস্তা পথ ব্যবহারে বাধা দেয়। তখন আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার প্রয়োজন হয়। তখন আদালত সংক্ষেপে বলে দিল কি, আপনারা স্থিতিশীল স্ট্যাটাস দিয়ে দিল। তার মানে যে যেভাবে হাঁটতেছে, যে পথ ধরে হাঁটে, যে সীমানা ধরে হাঁটে, তারা যাতে ওইটা করে। তাইলে মোটামুটি আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা বুঝলাম। আপনাদের কারো অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কোনো প্রশ্ন আসে? না স্যার, নাই। আচ্ছা ঠিক আছে, এটা গেল অস্থায়ী নিষেধাজ্ঞা। মনে রাখবেন অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞার বেসিক বৈশিষ্ট্য হচ্ছে ওইটা একটা আদেশের মাধ্যমে দেওয়া হয়, একটা অর্ডারের মাধ্যমে দেওয়া হয়। এটা আপনার বলবৎ থাকে, আদালত যতদিন আদেশ দিবে ততদিন, এবং চাইলে আদালতে এটা কি করতে পারে, মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দিতে পারে। এবং এইটার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য মূলত একটা দেওয়ানি মোকদ্দমা থাকা প্রয়োজন হয়। যদি কোনো দেওয়ানি মোকদ্দমা চলমান না থাকে তাইলে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন না। অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য প্রথমে কিসের প্রয়োজন হবে, ওই বিরোধী বিষয়বস্তুটা নিয়ে একটা দেওয়ানি মোকদ্দমার প্রয়োজন হবে। তাইলে আপনি
ওই সংশ্লিষ্ট মামলা চলাকালীন সময়ে অন্তর্বর্তীকালীন আদেশ হিসাবে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবে। স্যার একটা প্রশ্ন ছিল, যদি পারমিশন দেন। হ্যাঁ বলেন। স্যার লেখাটা যদি বেশি কেউ নিষেধাজ্ঞা না মানে, দেখা যাচ্ছে না স্যার, লেখাটা বেশি জুম করা হয়ে গেছে। আচ্ছা বোঝা যাচ্ছে না না? ঠিক আছে, এখন বোঝা যায়? এখন বোঝা যায়? স্যার জি স্যার, এখন বোঝা যায় স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। যদি কেউ অস্থায়ী নিষেধাজ্ঞা হ্যালো স্যার, বলেন। হ্যালো স্যার, হ্যাঁ, যদি বলেন। কেউ অস্থায়ী নিষেধাজ্ঞা না মানে স্যার, তাহলে কি স্যার সমস্যা হবে? তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা না মানলে তাকে আপনার দেওয়ানি কারাগারে রাখা যাবে 6 মাস। তাকে কি করা যাবে? দেওয়ানি কারাগারে রাখা যাবে 6 মাস। এই দেওয়ানি কারাগার আবার নুনমরিচ আছে। আমাদের চিটং এর কেউ আছেন ক্লাস করতেছেন যে এরকম? জি স্যার, 23-24 সেশন, চট্টগ্রাম আইন কলেজ। চট্টগ্রাম আইন কলেজ। কি নাম আপনার? আপনার নামটা কি? শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যায়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার কি নাম? বাড়িটা কোন জায়গায়? না এখানে চট্টগ্রাম পাহাড়িকা হাউজিং, হাটাজারিতে। ও আচ্ছা, থাকেন চট্টগ্রাম পাহাড়িকা হাউজিং এ থাকেন। আপনার এমনি বাড়ি হচ্ছে হাটাজারি? না এমনি আমার বাড়ি বাসা কিন্তু 2 নম্বর কুমিল্লা। গেটে। এমনি বাড়ি আমাদের কুমিল্লা, এখানে থাকি। হাটাজারি পাহাড়িকা হাউজিং না? যাই হোক, আমার বাসা হচ্ছে গেলে আপনি হাটাজারি থেকে আসা যাওয়ার পথে আমার বাসার পাশ দিয়ে 2 নম্বর গেট কসমোপলিটন ওই ফ্লাইওভারটা আছে না, ফ্লাইওভারের বাম পাশে। তো যাই হোক, আপনি কুমিল্লা হলে আবার এই নুনমরিচ শব্দ বুঝবেন না। নুনমরিচ বলতে বোঝাচ্ছে খরচ। এই যে দেওয়ানি কারাগারে তাকে রাখবে যে মানে নাই, এইটার আবার খরচ দিতে হয় বাদী পক্ষে। তার যাকে দেওয়ানি কারাগারে রাখবে তার থাকা, খাওয়া, ইভেন কি শেভ করা, মাথার চুল কাটা, এগুলোর খরচ পর্যন্ত জমা দিয়ে তাকে দেওয়ানি কারাগারে রাখার বিধি ব্যবস্থা করতে হবে। এগুলোর যাবতীয় খরচ দিবে বাদী। স্যার বাদী পক্ষে দিতে হয়? এটা আইনে বলা আছে। টাকা দিতে হয়? এইটা আইনে বলা আছে। সে কারণে কেন বলতে আপনার তাকে যে দেওয়ানি কারাগারে বলি তাকে যে দেওয়ানি কারাগারে আটক রাখবে, তার জন্য তার থাকা, খাওয়া সবকিছু গভর্নমেন্টের খরচ করতে হবে না? যদি বাদী না দেয়, সম্পত্তি হচ্ছে বাদী, ঠিক আছে? তার জন্য গভর্নমেন্টে কেন খরচ দিবে, সরকারে কেন খরচ দিবে? যেহেতু সম্পত্তি যার, খরচটা তার দিতে হবে। বুঝে পাইছেন কেন দিতে হয়? যা হোক, আমরা এরপরে পড়াশোনায় আসি। এরপরে হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে মূলত একটা ডিক্রি। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি? ডিক্রি। আমরা চিরস্থায়ী নিষেধাজ্ঞা আলাদা একটা মোকদ্দমা। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি? আলাদা একটা মোকদ্দমা। এই যে আপনার সম্পত্তিটা প্রথম উদাহরণ দিয়ে বললাম, সে কি নিয়ে আসছে? ইট, বালি, সিমেন্ট ইত্যাদি নিয়ে আসছে। এখন নিয়ে আসার পরে এতদিন তো চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য মানুষ, টাউট, বাটফার এগুলোর পিছনে পিছনে দৌড়াইছি আমরা এই সম্পত্তির জন্য। দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এই ধরনের টাউট, বাটফার বলার অর্থ হচ্ছে তারা আইনকে তাদের নিজের মনন মতো করে তৈরি করতে চায়, পড়াতে চায়। তাদের কাছে আবার সবচেয়ে বেশি অপাংতেয় হলো যারা আইন জানে তারা। আপনার কোন সালিশ বিচার গ্রামে যেগুলো হয় প্রচলিত, সাধারণত অ্যাডভোকেট নিয়ে তারা করতে চায় না। তার কারণ হচ্ছে তারা তাদের মতো করে আইনটাকে তৈরি করতে চায়। এরপরে বলে এটা ছাড়া সমাধান হবে না। গ্রাম এলাকায় যারা
স্যার যারা গ্রাম এলাকায় স্যার বিচার করে তারা তো স্যার মামলা শেষ করতে চায় না স্যার, তারা তো ইচ্ছা করে স্যার এগুলো বাড়ায় রাখে। এটাই তো বললাম। হ্যাঁ, দিয়ে রাখে এটা তারা সবসময় দিয়ে রাখে, এমন কিছু কথাবার্তা বলে যেগুলো বাস্তবতার সাথে কোনো মিলেই নেই, আইনের সাথে কোনো মিল নেই। যা হোক, তো আপনার এইটা কি করা হয়, তখন কি করবেন আপনি? তখন আপনাকে প্রথমে আপনার সম্পত্তির সত্ত্ব চেয়ে, ঘোষণা চেয়ে মোকদ্দমা করতে হবে। তারপর আপনার বড়সড় কোনো যদি সম্পত্তি হয় তাইলে আপনাকে সাথে চিরস্থায়ী নিষেধাজ্ঞারও একটা মোকদ্দমা করতে হবে, যাতে সে কি করতে না পারে, যাতে সে আপনার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করতে না পারে, আপনার সম্পত্তি দখল করে নিতে না পারে। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি? নিজেই একটা মোকদ্দমা। এই মোকদ্দমাটা অন্যান্য দেওয়ানের মোকদ্দমা যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হবে। আর্জির মাধ্যমে শুরু হবে, আপনার সমন দিবে, বিচার্য বিষয় গঠিত হবে, আপনার যুক্তিতর্ক হবে, শুনানি হবে, তারপরে ডিক্রির মাধ্যমে এটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে। এরপরে এটা কি হবে? ডিক্রির মাধ্যমে চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে। বুঝতে পাইছেন? তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি? এইটার কথা বলছে আপনার, এটা মঞ্জুর করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারা অনুযায়ী। এটা আপনার কিভাবে মঞ্জুর করে, এটা মঞ্জুরের ক্ষেত্রগুলোর কথা বলছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারা অনুযায়ী। এই যে আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম না, যে 2022-এর রিটেন পরীক্ষার আগের দিন বলছিলাম এই নিষেধাজ্ঞার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকস। আপনারা ইনশাল্লাহ যখন ফাইনালি অ্যাডভোকেট হবেন তখন তো এই প্রশ্ন দেখারও আপনাদের প্রয়োজন হবে। সেইবার এসআর এক থেকে একটা প্রশ্ন আসছিল যে চিরস্থায়ী মঞ্জুরের ওই কোন কোন ক্ষেত্রে মঞ্জুর করা যায়, কোন কোন ক্ষেত্রে না মঞ্জুর করা যায়। তার মানে আনসারটা হচ্ছে আজকের আলোচনা থেকে যেটা করছে এটা 54 ধারা 56 ধারা। এরপরে দেওয়ানি পাঠও এই প্রশ্ন আসছে, অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের সময় আদালত কি কি বিষয় বিবেচনায় নিয়ে থাকে, ওই ধরনের একটা প্রশ্ন আসছিল। তার মানে দেখা গেল যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলছি সেই গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে 30 নম্বরের প্রশ্ন আসছিল ওইবারের পরীক্ষায়। তো এইটা এমন একটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা প্রথম পর্ব পড়বেন তাদের জন্য এটা এসআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। এরপরের কথা হচ্ছে ইদানিং কিছু প্রশ্নের ট্রেন্ড পাল্টাই গেছে। আগে যেরকম আমরা বুঝতাম যে গতবার যে প্রশ্নগুলো আসছিল নেক্সট পরীক্ষায় এগুলো আসতো না, ইদানিং দেখা যাচ্ছে ওই নেক্সট পরীক্ষায় প্রশ্নটা তুলে দিল, না হয় প্রশ্নটা অন্যভাবে তুলে দিল, না হয় তার কিরকমটা দিয়ে দিল যে 10 নম্বর 12 নম্বর 8 নম্বরের জন্য এই প্রশ্ন দিয়ে দিল। তাহলে মোটামুটি আমাদেরকে পড়াশোনা করার সময় গুরুত্বপূর্ণ টপিকস গুলো আমাদের একটা বেসিক ধারণায় নিয়ে নিতে হবে। এটা যে ফরম্যাটে আসবে আসুক, যাতে আমরা ওইটা সম্পর্কে লিখতে পারি। তো 54 ধারায় বলতেছে কি, 54 ধারায় বলতেছে আপনার 5টা ক্ষেত্রে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালতে মঞ্জুর করতে পারে। 5টা ক্ষেত্রে কি করে? 54 ধারা অনুযায়ী আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। ওখানের মধ্যে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার এমন একটা অধিকার লঙ্ঘন করা থেকে এইটা বিরত রাখা, যেখানে আপনার এই সম্পত্তির বাদীর সম্পত্তি দেখাশোনা করে ট্রাস্টি বা সম্পত্তি ট্রাস্টি, সেই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। এটা ট্রাস্ট সম্পত্তি যদি অন্তর্ভুক্ত হয় তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অবশ্যই মঞ্জুর করবে। মনে রাখবেন ট্রাস্ট সম্পত্তির গুরুত্ব অপরিসীম, কারণ এই ট্রাস্ট গঠন করা হয় কতিপয় ব্যক্তির এই যে দাতব্য উদ্দেশ্যে বা চিকিৎসার উদ্দেশ্যে, এইটার আয়টা সমাজের উন্নয়নের ক্ষেত্রে ব্যয় হয় বেসিক্যালি, ব্যক্তি মালিকানার বাইরে গিয়ে। এরপরে 2 নম্বরে বলতেছে আপনার যে অধিকারটা লঙ্ঘিত হলে যে আর্থিক ক্ষতি হবে
ওইটা নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না। এই যে মনে হয় আমার ঘরে আমার মৃত দাদার একটা ছবি আছে, যেটা আমরা কি করছিলাম ছোটবেলা শখ করে ছবিটা তুলে রাখছিলাম। অতীতে আপনার 90 দশকে এত বেশি মোবাইল টেলিভিশন এগুলো ছিল না, তখন স্মৃতিটা রাখা হতো ছবির অ্যালবাম ধরে। এরপরে কি করতো, শখ করে ছবি বড় করে বাঁধাই ফ্রেমে রাখা হতো। এখন জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ, এক পক্ষ আসলো, এসে কি করছে, আমার দাদার ছবি যেটা ছিল সেটা দিছে নষ্ট করে, তার গাঁটটা ছবির গাঁটটা মটকাই দিছে, ছবিটা ছিঁড়ে ফেলছে। এখন এই যে এটা অন্যের কাছে মনে হচ্ছে এটা সামান্য একটা ছবি, কিন্তু আমার কাছে এটা কি, আমার কাছে এটা একটা স্মৃতি হিসাবে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখন দাদার ছবি না হয়ে আপনারা তো সবাই মোনালিসার কথা শুনছেন। জি স্যার। হ্যাঁ, মোনালিসার কথা শুনছেন। যদি মোনালিসার ছবি হয় তাহলে এই ছবি কি আর পাওয়া যেত? আমার দাদার ছবিটাও যে নষ্ট হয়েছে, এই দাদার ছবি কি আর পাওয়া যাবে? এই ক্ষেত্রে যে ক্ষতিটা হয় আমাদের আইনে বলতেছে এটা নিরূপণ করার জন্য কোনো মানদণ্ড নেই। এটার ক্ষতিটা কত টাকা হয়েছে এটা কেউ নিরূপণ করতে পারবে না। ওই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। তাহলে দুইটা ক্ষেত্র গেল। নাম্বার ক্ষেত্র হচ্ছে আপনার যে ক্ষেত্রে যে এমন একটা অধিকারের লঙ্ঘন যেটা লঙ্ঘিত হলে যে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে সেটা অপর্যাপ্ত হবে, সেটা পর্যাপ্ত হবে না। এই যে আপার সাথে এমন একটা চুক্তি হলো, সম্পত্তি বিক্রয়ের চুক্তি। আপা কুমিল্লা থেকে চিটং আসছেন, হাটাজারি থাকেন, উনি চাচ্ছেন কি চিটং একটা জায়গা নিয়ে ঘরবাড়ি করবেন। এখন এই সম্পত্তি যখন কেনার জন্য বাইনা চুক্তি হলো, বিক্রয় চুক্তি হলো, বিক্রয় চুক্তির সময় ওনার সম্পত্তির দাম ছিল 10 লাখ, উনি আমাকে 2 লাখ টাকা দিয়ে চুক্তিটা সম্পন্ন করছে। এরপরে দেখা গেল উনি ওনার কুমিল্লার কিছু সম্পত্তি, কিছু গয়না কাটি যে এফডিআর ছিল, এফডিআর এই যে আশা কোডেক, তারপরে ব্রাক, এই ধরনের কিছু এনজিও থেকে কিছু লোনে নিল, সবকিছু মিলে টাকা পয়সা জোগাড় করছে সম্পত্তিটা ক্রয় করার জন্য। আমি কি করলাম, আমি খুব উদারা টাইপের মানুষ, যখন দাম একটু বেশি পাইছি, 10 লাখ টাকার জায়গায় 15 লাখ টাকা পাইছি, এই সম্পত্তি দিয়েছি আরেকজনের কাছে বিক্রি করে। বলো এই যে আপার যে ক্ষতিটা হবে এটা কি অন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দিলে এটা কি আর পর্যাপ্ত হবে? পর্যাপ্ত হবে না। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে আপা নিষেধাজ্ঞা যাতে এই জায়গা আমি, এই সম্পত্তি আমি আর অন্য কারো কাছে বিক্রি করতে না পারি। এটা একটা পয়েন্ট। এরপরে 4 নম্বর পয়েন্ট বলতেছে আর্থিক ক্ষতিপূরণ যদি টোটালেই পাওয়া না যায়। প্রথমে বলতেছে আর্থিক ক্ষতিপূরণ নির্ণয়ের মানদণ্ড না থাকলে, 2 নম্বরে বলতেছে আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে, 3 নম্বরে গিয়ে বলতেছে আপনার টোটাল 4 নম্বর পয়েন্টে গিয়ে বলতেছে আর্থিক ক্ষতিপূরণ যদি পাওয়ার সম্ভাবনাই না থাকে, কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এরপরে 5 নম্বর পয়েন্টে আরো নিষেধাজ্ঞা মঞ্জুর করে থেকে আদালতে, যাতে আপনার পুনঃপৌনিক মামলা বৃদ্ধি না পায়। এই যে একটা বিষয় নিয়ে একটা মামলা হলো, এরপর আরেকটা মামলা হবে, আরেকটা মামলা হবে, মারামারি হবে, এই সম্পত্তি নিয়ে ফৌজদারিতে আরেকটা মামলা হবে, এগুলো যাতে রোধ করা যায় সে কারণে নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকে। তাহলে এতটুকু বুঝছে না আলোচনা? জি স্যার, বুঝছি। বুঝছেন না? পড়াশোনা কি সোজা? আপনারা আইন কখনো সাধারণত, হ্যাঁ আইন কখনো সাধারণত নিজে নিজে পড়ে বোঝা যায় না। সেই কারণে আইনের ক্লাস করতে হয়, এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে লেকচার গুলো শুনতে হয়, ওইভাবে আপনাদের করতে হবে, একটু নিজেদেরও চর্চা করতে হবে, পড়তে হবে। আজকের আলোচনা যে কত গুরুত্বপূর্ণ এটা আপনারা টের পাবেন ইনশাল্লাহ বছর 3-4 পরে।
এখন টের পাবেন না। যখন ফাইনাল এই টপিকস পড়বেন, যখন পরবর্তী ধাপে এই টপিকস পড়তে হবে তখন। তাহলে আমরা যে সেকশন গুলো আজকে আলোচনা করছি, এখানে 52 নাম্বার সেকশনের কথা বলছি, 53-র কথা বলছি, 54-র কথা বলছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেকশন। 52 তো পড়ছিলাম কি, দুইটা উপায়ে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, আরেকটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। আর 53 তো পড়ছি আমরা অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। 53 শেষের অংশে দিছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। চিরস্থায়ী অস্থায়ী দুইটাই সংজ্ঞা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আছে সংজ্ঞা, কিন্তু হেডলাইনে খেয়াল করেন, হেডলাইনে দিয়ে আছে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে শুধু। এটাই বলতে চাচ্ছিলাম, শুরুতে দিছে হেডলাইনে দিছে অস্থায়ী নিষেধাজ্ঞা, কিন্তু আলোচনায় নিচে চিরস্থায়ী নিষেধাজ্ঞাও দিছে। এখন মনে রাখবেন, যদি আপনাদের যে কোনো পরীক্ষায় অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে লিখেন, তাহলে লিখবেন যে সংজ্ঞা 53 ধারায় দিছে। ঠিক আছে, এইটা আলাদা আর একটু পরে বা 2-1 ক্লাস পরে এটা কেন বলছি শুধু এতটুকু বুঝাই দিব। এরপর হচ্ছে 54 ধারায় পড়বেন 5টা ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। সেই ক্ষেত্রগুলো, এই 5টা ক্ষেত্রগুলো আর একটা সেকশনের সাথে মিল, আর একটা প্রশ্নের সাথে মিল, সেটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করে দিব। আজকে আপনাদের আর না আগায়। এরপরে আপনারা 56 ধারা চিরস্থায়ী নিষেধাজ্ঞা না মঞ্জুরের ক্ষেত্রগুলো, এটাও একটু পড়ে ফেলবেন, একটু নিজেরা রিডিং করে রাখিয়েন। এটা বড় সেকশন, সামনের ক্লাসে এটা আলোচনা করে দিব। এরপরে আপনার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলতে কি বোঝায়, কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালত মঞ্জুর করতে পারে, কোন কোন সময় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করতে পারে না। এই দুইটা সেকশনে একটু হালকা পাতলা পরে রাখিয়েন, 21 আর 12। তাহলে আপনাদেরকে পড়ার জন্য দিবেন। হ্যাঁ বলেন স্যার। একটু স্যার, আমার প্রশ্ন যদি বুকার মতো হয় তাহলে লজ্জা দিয়েন না স্যার। এখন হইছে স্যার, একবার বলছিলেন যে এসআর অ্যাক্টের প্রধান 3টা বিষয় দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা স্থায়ী নিষেধাজ্ঞা, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা। 3 নাম্বারটা কি স্যার? না না না, ওই স্থায়ী নিষেধাজ্ঞা না, একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে রিসিভার, আর একটা হচ্ছে রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ। আর 3 স্যার? দ্বারা 3 নাম্বার হচ্ছে 8 দ্বারা আপনার স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। জি স্যার। এই 3টা সেকশন পরে দেখিয়ে, এই 3টা সেকশনে ওই ভিতরে লেখা আছে এটা কি করা হয়। কি বলে আপনার সিভিল কোডস, সিভিল প্রসিডিউর কোড বা সিপিসি দিয়ে 19 দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3টা সেকশনে এই জিনিসটা লেখা আছে, এটা নিয়ন্ত্রিত হয় আপনার দি সিভিল প্রসিডিউর কোড 1908 দ্বারা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনার জন্য, আপনার এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা কিন্তু এমসিকিউতে আসে। রিসিভার নিয়োগ, তারপর নিষেধাজ্ঞা, এগুলো নিয়ন্ত্রিত হয় আপনার, যদিও বা এটা এসআর অ্যাক্টের পার্টের প্রশ্ন, সবাই মনে করে কি এটা এসআর অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, আসলে এটা নিয়ন্ত্রিত হয় সিপিসি দ্বারা। জি, দেওয়ানি কার্যবিধি দ্বারা। দেওয়ানি কার্যবিধি দ্বারা, দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908। এখন এই 3টে ছাড়া বাকিগুলো হয় না কেন? আসলে এসআর অ্যাক্টের বাকি সেকশনগুলোর পদ্ধতিও, এসআর অ্যাক্ট তো মূল আইন, কিন্তু এই মূল আইন যেভাবে উদ্ধার পাবো আমরা, মূল আইনটা যেভাবে প্র্যাকটিস করব, সেই কথাবার্তা কিন্তু বলা আছে দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908। এই পদ্ধতি বলা আছে আপনার দেওয়ানি কার্যবিধিতে, কিন্তু ওইগুলোর কথা স্পেশালি বলা নেই এসআর অ্যাক্টে। ওই 3টা সেকশনের কথা স্পেশালি বলা আছে, সে কারণে আমরা এগুলো শিখে রাখি। কিন্তু আপনি মনে করেন কোন একটা ঘোষণামূলক মোকদ্দমা করলেন, কোন দলিল সংশোধনের মোকদ্দমা করলেন, সেগুলোর প্রক্রিয়া অনুসরণ হবে কোথায়? সোজা আপনার দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। আরজি লিখা, সমন দেয়া, এই যে ইস্যু গঠন করা, তারপরে এডিআর করা, সবকিছু আপনার কোথায় বলছে? এগুলো সবগুলো দেওয়ানিতে বলছে, ইয়েতে নেই,
সেই কারণে এসআরএক্ট হলো দেওয়ানি কার্যবিধির সারাংশ। আমি প্রায় সময় আলোচনাতেই বলি এটা হচ্ছে সারাংশ। আমরা বিশ্ববিদ্যালয়ে আপনার বড় একটা প্যারাগ্রাফ দিত, ওখান থেকে আমাদেরকে সারাংশ লিখতে হতো, যে মূল কথাবার্তা 2-3টে লিখতে হতো। যেমন আপনার বাথরুম প্রসারণ, পরিশ্রম সৌভাগ্যের প্রকৃতি, এটা আপনার একটা প্যারাগ্রাফ লিখলেন, বাথরুম প্রসারণ লিখলাম, এটা এবার যখন সারাংশ দিবে তখন তার আনসার হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো এই যে দেওয়ানি কার্যবিধির সারাংশ হচ্ছে আপনার এসআরএক্ট। দেওয়ানি কার্যবিধি দেখবেন একটু বড়, এসআরএক্ট তার 10 ভাগের 1 ভাগ। এসআরএক্ট হচ্ছে অনেক ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 10 ভাগের 1 ভাগ। এসআরএক্টটা হচ্ছে সারাংশ, দেওয়ানি কার্যবিধিটা হচ্ছে আপনার বাথরুম প্রসারণ, এই সারাংশে। সেই কারণে দেওয়ানি যদি আপনাকে বুঝতে হয়, এসআরএক্ট বুঝতে হবে। এবং এই একটা কারণে বললাম আজকে আমরা যে যারা প্রথম পর্বের ক্লাস করতেছি আমরা ভাগ্যবান। ভাগ্যবান কিভাবে? আমাদের নিজেদের কথা বলি, আমরা কখনো প্রথম পর্বকে ওইভাবে গুরুত্ব দিয়ে এলএলবির পড়াশোনা করিনি, এবং না করে 4-5টা জায়গায় আমরা ফাইনাল করতে গিয়ে সাফা করতে হয়। এই যে আইন বিজ্ঞানের অনেক টার্মস ফাইনালে আলোচিত হয়। আইন বিজ্ঞানের অনেক টার্ম ফাইনালের পরীক্ষায় আসে। এসআরএক্ট না পড়লে আপনি বার কাউন্সিলের পরীক্ষাও দিতে পারবেন না ভালো করে। মুসলিম আইন, হিন্দু আইন যদি না বুঝেন আপনি কি করতে পারবেন না? সিভিল প্র্যাকটিস করতে পারবেন না। সুতরাং আমরা সবাই এই জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়ি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের 21 ধারা, 12 ধারা, 21 ধারা, 56 ধারা, প্রথমে 56 ধারা, তারপর 12 ধারা, 21 ধারা পড়াই দিব ইনশাল্লাহ, যতক্ষণ হবে হোক। ওই দিন একটু যত্ন ধরে ক্লাস করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।